আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মোসাম্মদ মোর্শেদ আক্তার, প্রভাষক, রসায়ন, চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট নিয়ে আজকে তোমাদের জন্য কয়েকটি টপিকস নিয়ে হাজির হলাম। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল ও দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ। আশা করি তোমরা খুব মনোযোগ দিবে, শিখতে আগ্রহী হবে। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, ΔS1, ΔS2, ΔS3। দ্রাব্যতা কি, দ্রবণ কি, দ্রাব্যতা গুণফল কি, এর আলোকে এই ছবিটি দেওয়া হলো। আরেকটা ছবি হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল ও দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ। তো আজকে এই পাঠ শেষে তোমরা দ্রাব্যতা কি ব্যাখ্যা করতে পারবে, দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব বর্ণনা করতে পারবে, দ্রাব্যতা গুণফল ব্যাখ্যা করতে পারবে। বাস্তব ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল নীতির প্রয়োগ করতে পারবে। তো শুরুতে আসি, সলিবিলিটি বা দ্রাব্যতা কি। কোন নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে কোন দ্রবের সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রব প্রয়োজন তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে টেম্পারেচার নির্দিষ্ট থাকতে হবে, দ্রাবকের পরিমাণ 100 গ্রাম হতে হবে এবং দ্রব মানে যেটা আমাদের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন ম্যাক্সিমাম, সেটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। গাণিতিক ভাবে সূত্র হচ্ছে S equal to small m into 100 divided by capital M। এখানে S হচ্ছে দ্রাব্যতা, ক্যাপিটাল M হচ্ছে দ্রাবকের ভর, স্মল m হচ্ছে দ্রবের ভর। স্মল m যেটা যার পরিমাণ কম থাকে, ক্যাপিটাল N দ্রাবক যার মাধ্যমে আমরা দ্রবীভূত করি, যার পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে দ্রাবক। এই মানগুলো বসিয়ে আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারি। আমাদের আরেকটি সূত্র হচ্ছে দ্রাব্যতা ইকুয়াল টু গ্রামে প্রকাশিত দ্রবের ভর, উপরে হবে, নিচে হবে গ্রামে প্রকাশিত দ্রাবকের ভরটা হবে নিচে, ইন্টু 100। তো খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোন দ্রবের সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত, সর্বোচ্চ ম্যাক্সিমাম যতটুকু দ্রব লাগে সেই দ্রবটা দ্রবীভূত করতে বা করা হয় তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। সম্পৃক্ত দ্রবণের 100 গ্রাম দ্রাবকে দ্রব যত গ্রাম লাগে সেটা হচ্ছে তোমার 1 নম্বর পয়েন্ট দেওয়া হলো। 200 গ্রাম পানির সাথে 72 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মেশালে যদি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় তবে বলা যায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা S equal to 36 গ্রাম পার লিটার। এখানে লিটার হবে না, এখানে 200 গ্রাম, যেটা আমাদের প্রশ্ন ছিল 100 গ্রাম দ্রাবকের মধ্যে 2 দিয়ে ভাগ করলে 72কে 36 গ্রাম পাওয়া যায়। সেক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণের 100 গ্রাম দ্রাবকের মধ্যে এটা কল্পনা করা হয়েছে। দ্বিতীয় সূত্র, 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেটাও হচ্ছে একটা দ্রাব্যতা। যেমন ধরো পানির সাথে 720 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে 2 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলে সেক্ষেত্রে দ্রাব্যতা পাওয়া যাবে S equal to 360 গ্রাম পার লিটার। পার লিটারের ক্ষেত্রে এটা হচ্ছে একটা দ্রাব্যতা।
আরেকটি সূত্র হচ্ছে 1 লিটার সম্পৃক্ত দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রবের মোল দ্রবীভূত থাকে, ওই সূত্রটাই, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। তার মানে হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 100 গ্রাম পানিতে, মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি ধরি, তখন 100 গ্রাম পানি নিল, পানিতে সোডিয়াম ক্লোরাইড লবণ এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে আমাদের 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন হয়। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36। তো এক্ষেত্রে দ্রাব্যতা আসলে সম্পৃক্ত অবস্থায় দ্রবের ঘনমাত্রা বা ঘনত্বের পরিমাণ, সম্পৃক্ত অবস্থা এটা বলতে হবে অবশ্যই। তো এখন আমরা আগে আরেকটু কথা বলা উচিত ছিল, সেটা হলো মিশ্রণ। আমরা জানি 2 প্রকার, সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ হচ্ছে পানি ও চিনির মিশ্রণ, আর অসমসত্ব মিশ্রণ হচ্ছে পানি ও বালির মিশ্রণ, যেখানে মিশ্রণের উপাদানগুলো আলাদা বা পৃথক করা যায়। হ্যাঁ, তাহলে দ্রবণটা কি? দ্রবণটা হচ্ছে সলিউশন। সমসত্ব মিশ্রণে যার উপাদানগুলো ভৌত উপায়ে পৃথক করা যায়, ফিজিক্যাল উপায়ে আলাদা করা যায়, তাকেই দ্রবণ বলে। আমরা জানি দ্রবণ ইকুয়াল টু দ্রব যোগ দ্রাবক। দ্রব হচ্ছে যেটার পরিমাণ কম থাকে, যার পরিমাণ বেশি থাকে দ্রবণের মধ্যে, সেটা হচ্ছে দ্রাবক। দ্রবণের অবস্থা 3 প্রকার হতে পারে সংযুক্তি অনুসারে। সেটা হচ্ছে আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, প্রিসিপিটেড। এটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অদক্ষিপ্ত অবস্থা। প্রথমে আসি আমরা অসম্পৃক্ত অবস্থাটা কি। এখানে কন্টেন্ট দেওয়া আছে দ্রবণের যতটুকু দ্রব্য আছে, আর ক্যাপাসিটি মানে যতটুকু ধারণ ক্ষমতা দ্রাবকের যতটুকু দ্রবণ নিতে পারে। যদি কন্টেন্ট ইজ লেস দেন ক্যাপাসিটি হয়, দ্রবণে যতটুকু দ্রব আছে তার চেয়ে কম হয় ক্যাপাসিটি, তাহলে অসম্পৃক্ত দ্রবণ। এবং সেই জিনিসটা আমরা এভাবে বলতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়, যেটুকু থাকলে সম্পৃক্ত হয় তা অপেক্ষা কম পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলেই ওই দ্রবণটা হচ্ছে তোমার অসম্পৃক্ত দ্রবণ, আনস্যাচুরেটেড সলিউশন। অসম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রব দ্রবীভূত হতে পারে, তার মানে হচ্ছে ওটা অতিরিক্ত এক্সট্রাক্ট দিলে এটা আবার দ্রবীভূত হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, সেটা হচ্ছে কন্টেন্ট ইজ ইকুয়ালস টু ক্যাপাসিটি। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে, ম্যাক্সিমাম যেটুকু দ্রবীভূত থাকতে পারে, সেই পরিমাণটা হচ্ছে উক্ত দ্রবণের সম্পৃক্ত দ্রবণ। এবার আসি আমরা অতিপৃক্ত দ্রবণ, যেটা অদক্ষিপ্ত হয়। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়, এবং এর চাইতে বেশি ম্যাক্সিমাম তা অপেক্ষা বেশি পরিমাণ যদি দ্রবণে থাকলে ওই দ্রবণটা হচ্ছে অতি সম্পৃক্ত দ্রবণ বা অতিপৃক্ত দ্রবণ। এক্ষেত্রে আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত না হয়ে এটা কি হবে, তার চেয়ে বেশি পরিমাণ থাকবে। সম্পৃক্ত না হয়েও তার চেয়ে বেশি থাকবে, কন্টেন্ট ইজ লেস গ্রেটার দেন ক্যাপাসিটি। দ্রবণে যতটুকু দ্রব আছে তার চাইতে বেশি দ্রব থাকতে পারে, এবং এখানে অদক্ষেপ পাওয়া যায়। এবং এটা হচ্ছে আমাদের, মনে করো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণ করলে তখন হবে সম্পৃক্ত দ্রবণ, এবং 36 গ্রাম অপেক্ষা কম হলে সেটা হবে অসম্পৃক্ত দ্রবণ। আর 36 গ্রাম অপেক্ষা বেশি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকলে নিচে তলানি পর্বে অদক্ষেপ পাওয়া যাবে, তখন হবে অতিপৃক্ত দ্রবণ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, পরবর্তীতে দেখো, এখানে একটা ছবি দেখানো হলো, ঘনমাত্রার সাথে আমাদের দ্রাব্যতার একটা সম্পর্ক আছে, তারপর আছে আয়নিক গুণফল, দ্রাব্যতার গুণফল।
হ্যাঁ, প্রথমে আসি আমরা সম্পৃক্ত দ্রবণটা হচ্ছে যে দ্রবণের সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত আছে, হাইয়েস্ট ক্যাপাসিটি, যেটা সম্পৃক্ত দ্রবণ। এক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত থাকে বা করা হয় তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। আর আমরা জানি ঘনমাত্রা হচ্ছে ভর বাই আয়তন। একটা নির্দিষ্ট দ্রবণের মধ্যে যতটুকু ভর দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, সেটা আয়তন দিয়ে ভাগ করলে আমরা ঘনমাত্রার কনসেন্ট্রেশন পেয়ে যাই। কিন্তু এখানে সমস্যা হচ্ছে দ্রাব্যতা গুণফল নিয়ে। সলিবিলিটি প্রোডাক্ট, যেটা আমরা জানি দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল হয়। এক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো অল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত যে উপাদান আয়ন সমূহের মোলার ঘনমাত্রা যে গুণফল, যার মধ্যে যে আয়নগুলো পাবো আমরা সম্পৃক্ত অবস্থায়, এর ঘনমাত্রার গুণফল হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল। তো দ্রাব্যতা গুণফল অবশ্যই আমাদের সম্পৃক্ত দ্রবণে হতে হবে, এবং ওই অবস্থায় যে আয়নগুলো পাওয়া যাবে তার ঘনমাত্রার গুণফলটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। আর আয়নিক গুণফল হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো লবণের যে কোনো ঘনমাত্রা, এটা যে কোনো অবস্থায় সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, যে কোনো ঘনমাত্রার দ্রবণে উপস্থিত আয়ন সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। তো দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে একটা রিলেশনও আছে, তা পরবর্তীতে তোমাদেরকে বলবো। যে আয়নিক গুণফল মানে যে কোনো অবস্থায় সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। আর দ্রাব্যতা গুণফল অবশ্যই সম্পৃক্ত হতে পারে, সম্পৃক্ত লবণের অবস্থায় দ্রাব্যতার ক্ষেত্রে এটা গুণফল পাওয়া যায়। তো শর্ত হচ্ছে এই সূত্রটাকে, এটাকে দ্রাব্যতা কেএসপি, সলিবিলিটি প্রোডাক্ট, আয়নিক গুণফল হচ্ছে আয়নাইজেশন প্রোডাক্ট, কেআইপি দিয়ে প্রকাশ করা হয়, কেএসপি দিয়ে প্রকাশ করা হয়। দ্রাব্যতা গুণফল কেএসপি এবং আয়নিক গুণফল কেআইপি যে সম্পর্কটা হচ্ছে, যখন আয়নিক গুণফল ও দ্রাব্যতা গুণফল যদি সমান হয়ে যায়, দুইটা মান কেএসপি আর কেআইপি, তখন তোমরা মনে করো এটা কি হবে, সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে। আর যদি আয়নিক গুণফল কেআইপি ইজ গ্রেটার দেন থাকে, বেশি থাকে, তাহলে অবশ্যই দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হলে এটা হবে, তখন অদক্ষেপ করবে। হ্যাঁ, এর সাপেক্ষে আমাদের কতগুলি ম্যাথমেটিক্যাল টার্ম আছে লবণের ক্ষেত্রে, এগুলো আমাদের অবশ্যই শিখতে হবে। আরেকটি শর্ত হচ্ছে আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের চেয়ে যদি কম হয়, লেস দেন হয়, তাহলে অদক্ষেপ করবে না, তখন হবে অসম্পৃক্ত দ্রবণ। আশা করি তোমরা পাঠ্য বই পড়াশোনা অনেক কিছু তোমরা শিখতে পারবা, আমি একটু ধারণা দিলাম। এবার দেখো কিভাবে আমরা কেআইপি নির্ণয় করব। একটি লবণ দেওয়া আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর দ্রাব্যতা দেওয়া আছে 2 × 10⁻² মোল পার লিটার, আয়তনে নেওয়া আছে, এর দ্রাব্যতার গুণফল কেআইপি, কেএসপি নির্ণয় করো। প্রথমে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এখানে অ্যালুমিনিয়াম দুজনে 3, পরবর্তী মূলেরটা আয়ন হিসেবে ধনাত্মক আয়ন হিসেবে বলবেন, প্লাস এই 3 সামনে চলে আসে মূল হিসেবে, ক্লোরিন হবে ক্লোরাইড আয়ন, এভাবে আয়নিত হয়ে যাবে। তো বিক্রিয়ার শুরুতে, আয়নিত হওয়ার শুরুতে এর ঘনমাত্রা ধরি এ অথবা এক্স, এ ধরি। এর পরবর্তীতে বিক্রিয়া উৎপাদ যে আসছে তার ঘনমাত্রা হবে 0, 0। শিক্ষার্থীরা দেখো, একটা নির্দিষ্ট সময় পরে আমরা দেখব যে এক্স অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মোল সংখ্যা, ক্লোরাইডের ক্ষেত্রে 3x, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অবিয়োজিত যেটা ছিল সেটা হলো x। এক্ষেত্রে অনুপাত 1:1:1:3 হবে। তো আমরা যখন কেএসপি নির্ণয় করব,
কেএসপি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় অ্যালুমিনিয়াম 3+ আয়ন, ক্লোরাইড আয়নের ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট, এবং মোল সংখ্যা অবশ্যই পাওয়ার বা সূচক হিসাবে কিউব হিসাবে আসছে। ঠিক আছে, তো এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যে মানটা পেলাম এক্স, অ্যালুমিনিয়াম 3+ আয়নের জন্য, ক্লোরাইডের জন্য 3x পেলাম, 3x হোল কিউব, কিউব আসছে পাওয়ারটা, এবং এক্ষেত্রে ভেঙে হবে x ইন্টু 27 x কিউব। আসলে এখানে পাওয়ার ভেঙে 27x⁴ হবে। ওভাবে করে x এর মান বসিয়ে কেএসপি মান নির্ণয় করবে। আশা করি এভাবে অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করবে। তো দ্রাব্যতার উপর প্রভাব বিস্তার করে নিয়ামক সমূহ হচ্ছে বিক্রিয়কের প্রকৃতি, কি কি বিক্রিয়ক আসছে তার প্রকৃতির উপর নির্ভর করে, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, চাপের উপর নির্ভর করে। তো এবার চারটা অপশন আমাদের অবশ্যই মনে রাখতে হবে দ্রাব্যতার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলো। প্রথমে আসি দ্রাব্যতার উপর দ্রব দ্রাবকের প্রকৃতির প্রভাব। তো একটা কথা আছে, দেখো তোমরা, লাইক ডিজলভস লাইক। পোলার দ্রব পোলার দ্রাবকে এবং অফোলার দ্রব অফোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পরীক্ষার সাহায্যে এটা প্রমাণিত হয়েছে। দ্রাবক ও দ্রবের প্রকৃতি ভেদে দ্রাব্যতাটা অবশ্যই চেঞ্জ হবে। এই যেমন আমরা যদি পানিতে কোনো জিনিস চিনি অথবা লবণ মিশাই, দুধের ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে আলাদা আলাদা পরিবর্তন দেখা যাবে, দ্রাব্যতার প্রকৃতিটাও ভিন্ন হবে। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। সাধারণত তাপমাত্রা বৃদ্ধিতে দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়, এটা হচ্ছে নিয়ম। তাই টেম্পারেচার বাড়ালে দ্রাব্যতা ইনক্রিজ করবে, তবে কিছু দ্রবের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে হ্রাস পায়। ব্যতিক্রম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। অন্যভাবে যে সকল দ্রবের দ্রবণ তাপ ধনাত্মক তাপমাত্রা বৃদ্ধিতে তাদের দ্রাব্যতা বৃদ্ধি পায় সেগুলো হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম কার্বনেট, লেড নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড। আর যেগুলো দ্রবণ তাপ ঋণাত্মক থাকে, যেমন তাপমাত্রা বৃদ্ধিতে তখন দ্রাব্যতা তখন হ্রাস পাবে, সেগুলো হচ্ছে লিথিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো শিক্ষার্থীরা, দ্রাব্যতার উপর চাপের প্রভাব। হেনরির সূত্র আছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা প্রযুক্ত চাপের সমানুপাতিক। খেয়াল করো, তরল দ্রাবক, দ্রাবকটা হবে তরল এবং এখানে দ্রবটা হবে গ্যাসীয়, তখন এটা একটার সাথে সমানুপাতিক। দ্রাব্যতা হচ্ছে চাপের সমানুপাতিক, কারণ চাপের বৃদ্ধিতে গ্যাসের অণুগুলো কি হয়, আয়তনের সংকোচন ঘটে। যেমন কোমল পানীয়ের বোতলের মুখ খুললে চাপ কমে যাওয়ায় কি হয়, উচ্চ চাপে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা হ্রাস পায়। তবে কঠিন বা তরল দ্রবের দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই। কঠিন বা তরলের দ্রবের ক্ষেত্রে দ্রাব্যতার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। এবার দেখো দ্রাব্যতার উপর সম আয়ন প্রভাব, এটা খুবই ইম্পর্টেন্ট। কোন স্বল্প দ্রবণীয় লবণের দ্রবণে সম আয়ন বিশিষ্ট কোন সবল তড়িৎ বিশ্লেষক পদার্থ যোগ করলে, সবল মানে তীব্র, যেটা সবল তড়িৎ বিশ্লেষকের উপস্থিতিতে দুর্বল তড়িৎ বিশ্লেষক পদার্থের কি হয়, বিয়োজন মাত্রা হ্রাস পায়, একে সমায়ন প্রভাব বলে। সমায়ন প্রভাবের কারণে দুর্বল তড়িৎ বিশ্লেষক দ্রব্যতা হ্রাস পায় কিনা সেটি নিয়ে আমাদের ডিটেলস জানতে হবে বিক্রিয়ার আলোকে। তো এক্ষেত্রে দ্রাব্যতা গুণফলটা তোমাদেরকে আবার একটা সূত্রের মাধ্যমে দেওয়া হলো। সূত্রটা হচ্ছে কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান উপাদান আয়নসমূহের ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলকে ওই লবণের দ্রাব্যতা গুণফল বলছে। এটা তোমাদের আগে বলেছিলাম, দ্রাব্যতা গুণফল হচ্ছে সম্পৃক্ত অবস্থায় উহার মধ্যে, লবণের মধ্যে যে আয়নগুলো পাওয়া যাবে ওই লবণগুলোর আয়ন সমূহের ঘনমাত্রার সর্বোচ্চ গুণফলটা হচ্ছে দ্রাব্যতা গুণফল।
ax by যোগের দ্রাব্যতা গুণফল সমীকরণ হচ্ছে, এখানে a এর যে যোজনী সেটা আমরা y b থেকে নিব, ay প্লাস আর মূল সংখ্যা x টা হবে সামনে, y টা হবে সামনে b এর, আর b এর যোজ্যতা যেটা ওটা x থেকে নিয়ে x মাইনাস হবে। তো ksp ইকুয়ালস টু আমরা লিখতে পারি xx yy s পাওয়ার হবে x প্লাস y। তো দ্রাব্যতা গুণফলের যে সমীকরণ প্রথমটা দেওয়া আছে s স্কয়ার, যখন a b দুটো সমান ঘনমাত্রার চার যদি না থাকে, ab2 হলে 4s কিউব হবে, ab3 হলে 27s4 হবে, যেটা আমাদের অঙ্কের ক্ষেত্রে ছিল 4 হওয়ার কথা ছিল, তোমরা এটা ঠিক করে নিবে। ab5 হলে কি হবে এভাবে দেওয়া আছে। এবার এসো দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল একটা কি আছে, পার্থক্য আছে, আমরা সেটা এখন বলবো। দ্রাব্যতার সমীকরণটা হচ্ছে দ্রাব্যতা গুণফলের সমীকরণ একই সমীকরণ। দ্রাব্যতার হচ্ছে s ইকুয়াল টু, আমাদের শিখতে হবে s ইকুয়াল টু 1000 m ডিভাইড বাই m, আর একটা হচ্ছে s ইকুয়াল টু স্মল m ডিভাইড বাই m মাইনাস n ইনটু 100। দ্রাব্যতা গুণফলের সমীকরণ যেটা একটু আগে বললাম যে কেএসপি দিয়ে, দ্রাব্যতা একক গ্রাম পার 100 মিলিলিটার বা গ্রাম পার লিটার হতে পারে। দ্রাব্যতা গুণফলের একক রেখা হয় না। দ্রবণীয় সকল পদার্থের ক্ষেত্রে দ্রাব্যতা প্রযোজ্য, শুধুমাত্র স্বল্পদ্রবণীয় লেভেলের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফলটা প্রযোজ্য। সময়ায়ন প্রভাব দ্বারা দ্রাব্যতা প্রভাবিত হয়, কিন্তু সময়ায়ন প্রভাব দ্বারা দ্রাব্যতা গুণফল প্রভাবিত হয় না। ভরক্রিয়া সূত্রের সম্পর্ক যুক্ত হচ্ছে দ্রাব্যতা গুণফল, আর ভরক্রিয়ার সাথে দ্রাব্যতা সম্পর্কিত নয়। এটা হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের পার্থক্য। দ্রাব্যতা গুণফলের নীতি যেটুকু আগে বললাম, কেএসপি কেআইপি যে সূত্রগুলা, আবার দেখো তোমরা কোন যৌগের দ্রবণে বিদ্যমান আয়ন সমূহের যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা গুণফলকে অতিরিক্ত করলেই লবণটি অধক্ষিপ্ত হবে। তার মানে হচ্ছে আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফল চেয়ে বেশি হলে লবণটি অধক্ষিপ্ত হবে। অপরদিকে গুণফলের মান ওই উষ্ণতায় লবণটি দ্রাব্যতা গুণফল অতিক্রম না করলে লবণটি দ্রবণীয় হবে। দ্রাব্যতা গুণফল ইজ গ্রেটার দেন আয়নিক গুণফল, এটা হচ্ছে দ্রবীত হওয়ার শর্ত। দ্রবীত হতে হলে দ্রাব্যতা গুণফলটাই ম্যাক্সিমাম থাকতে হবে। আয়নিক গুণফল বেশি হলে পদক্ষেপ বেশি হবে। তো এই দ্রাব্যতা গুণফলের নীতিটা আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারি এবার দেখো। সাধারণ লবণের বিশুদ্ধকরণে, সলভে পদ্ধতিতে খাবার সোডার অধক্ষেপণে, বৈশ্লেষণিক রসায়ন প্রয়োগে, যেটা আমাদের প্র্যাকটিক্যালে বিভিন্ন মূলক শনাক্তকরণের ক্ষেত্রে অম্লীয়মূলক, ক্ষারকীয়মূলক, সাবানের লবণক্ষেপণে এগুলো ব্যবহৃত হয়। তো শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে আজকে যা পড়লে এগুলো খুব খেয়াল করে শিখবে। দ্রাব্যতার উপর চাপের প্রভাব, দ্রাব্যতার উপর নীতি, এই নীতির প্রয়োগ, পার্থক্য, এগুলো অবশ্যই ভালোভাবে শিখবে। দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব ব্যাখ্যা করবে। বাসায় বসে সময় নষ্ট না করে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে, এই কামনা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।